এই দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে। কিভাবে নিষিদ্ধ করলো, কি করলো, এগুলো তো সবাই জানে। সেদিকে যাচ্ছি না। তো আমি চিন্তা করলাম, বিএনপি তো আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো 8 এপ্রিল, আমি আনুষ্ঠানিকভাবে আজকে আওয়ামী লীগে যোগদান করি। যথাবিহিত আমি একটা ফেসবুক পোস্টে ঘোষণা দিলাম। এই পোস্টটা অনেক জনপ্রিয় হয়েছে। এমনিতেই সাম্প্রতিককালে না, অনেক দিন ধরে আমার ফেসবুকের খুব একটা প্রগ্রেস নাই, কারণ আমি যেহেতু বাংলাদেশের যারা ফেসবুকে খুব সংগঠিত সেই জঙ্গি স্বাধীনতা বিরোধী এদের বিরুদ্ধে কথা বলি এবং ইউনূসের বিরুদ্ধে কথা বলি, তাদের বিভিন্ন রিপোর্ট এবং এসবের কারণে আমার ফেসবুক খুব একটা মানুষের কাছে যায় না। তারপরেও এই পোস্টটা খুব খুব গেল। এই ভিডিওটা যখন করতে বসছি 10 ঘন্টা আগে দেয়া পোস্টে শুধু লাইক কমেন্ট দেখলাম 24,000-এর উপরে লাইক, আর রিয়াকশন 4-5 হাজার কমেন্ট আছে। এবং এই পোস্টে, আমার সব পোস্টে জঙ্গিরা ঢোকে, এটাতে খুব একটা ঢোকেনি। এটাতে সাধারণত বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থকরা এখানে রিয়াক্ট করেছেন। তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে একটা বিশেষ দিনে আওয়ামী লীগে সক্রিয়ভাবে যোগদানের ঘোষণা দিতে পারলাম। কিন্তু আমি ঘোষণা দিয়েছি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে কৃতজ্ঞতা বোধ থাকা দরকার, সেটার নিদর্শন স্বরূপ। কারণ এই একটা মানুষ বাংলাদেশের জন্য যা কিছু করেছেন এবং বর্তমানে বাংলাদেশের জটিল রাজনৈতিক বাস্তবতায় উনি যে একটা ক্রান্তিকাল পার করছেন ঠান্ডা মাথায়। এবং দেখুন, আমরা অনেক কিছু করি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে শুধু প্রধানমন্ত্রী বললে কম হয়, বলবো রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে ঠান্ডা মাথায় উনি সবকিছু সামাল দিচ্ছেন, সময় পার করছেন, এবং যে ধৈর্য উনি ৭৯-৭৮ বছর বয়সে দেখাচ্ছেন, চূড়ান্ত বিচারে কিন্তু এগুলো সব ওনার প্রজ্ঞা হিসাবে কিন্তু চিহ্নিত হবে। একটা মানুষের প্রতি আনুগত্য দেখানো আজকে খুব দরকার ছিল, সম্মান দেখানোর দরকার ছিল, এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ, তার পক্ষে দাঁড়ানোর দরকার ছিল। সেটা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবং যারা, বিশেষ করে আমার ফেসবুকে যারা আজকে আপনাদের সমর্থন জানিয়েছেন, তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, ফরেন মিনিস্ট্রিতে আমার এক ধরনের একটা ইমেজ আছে, ছিল সব সময়। সেটা একটু ব্যতিক্রম। সেটা ব্যতিক্রম এই অর্থে যে সেটা মুখে নাই বা বলি, বাট ব্যতিক্রম, যার কারণে ফরেন মিনিস্ট্রিতে সবাই আমাকে হিসাবে জানলেও, ইউনূস বিরোধী হিসাবে জানলেও, এমনকি যখন জুলাই জঙ্গি উত্থান হচ্ছিল, তখন ফরেন মিনিস্ট্রির অফিসারদের যে অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে আমি বারবার জুলাই সন্ত্রাসীদের সন্ত্রাসী হিসাবে উল্লেখ করে, যারা এই ইনফরমেশনগুলো, অর্থাৎ অভ্যন্তরীণ, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব অভ্যন্তরীণ কর্মকাণ্ড কিন্তু এই কিছু জঙ্গি সমর্থক, ওরা কিন্তু ওই যে জুলকারনাইন, সায়ের বা এইসবের কাছে পৌঁছে দিচ্ছিল, খুব খুব পরিষ্কার। সে অবস্থায় আমি খুব কড়া ভাষায় এগুলোকে গালিগালাজ করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সাহস ফরেন মিনিস্ট্রির মন্ত্রী থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারো ছিল না তখন, সচিব টচিব, এদের তো সাহসের প্রশ্নই আসে না। একেবারে অত্যন্ত ভোকাল থাকা সত্ত্বেও সেই সময়, অর্থাৎ এই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে তীব্র
কটাক্ষ এবং এবং নিন্দা জ্ঞাপন, এবং যারা এই খবরগুলো বাইরে পাস করে দিচ্ছিল, ইন্টারনাল কমিউনিকেশনগুলো, এমনকি ফ্যাক্স মেসেজ টেসেজ অর্থাৎ কাগজও দিয়ে দিচ্ছিল, ওদের বিরুদ্ধে এত কঠোরভাবে দাঁড়ানোর পরও ইউনূস সরকার আমার বিরুদ্ধে যেটা করেছে, এটা একেবারে আমি বলবো যে হালকা একটা বিষয়। এটাও তারা করতো না, আমি যতটুকু বুঝি। তৌহিদ হোসেন ওই 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 দিকে যেত না, কিন্তু জসিম, তখনকার পররাষ্ট্র সচিব জসিমের বিরুদ্ধে যেহেতু পিনাকিটা লেগে গেল, বিশেষ করে বিএনপির ছাত্র দলের প্রাক্তন সদস্য মোজাম্মেল নামে, যে এখন ঢাকায় আছে বা কোথায় আছে, পরে নিউ ইয়র্কে তাকে কনসাল জেনারেল করেছিল, মোজাম্মেল এরা গিয়ে যখন পিনাকিকে দিয়ে ভিডিও করাচ্ছিল, তখন জসিম তার পদ বাঁচানোর জন্য আমাকে ঢাকায় বদলির উদ্যোগ নেয় এবং বদলি করে। আমি ঢাকায় চলে গেলে, আর জসিমও তো, এরা তো খুব খারাপ মানুষ না অবশ্যই, জসিমও হয়তো নরম হয়ে যেত এবং এরা কিছুই হতো না। আর আমার বাড়ি ফেনী দেখিয়ে, কারণ ফেনী দেখিয়ে আমি বিএনপির সাথে খাতির টাতির করে, আর বিএনপি তো এখন আগের মতো কাজ করছে না, এটা একটা ভালো যে সরকারি কর্মচারীদের খুব একটা ওলট পালট করছে না, সুতরাং শান্তিমতো চাকরি করা কিন্তু কোনো একেবারেই সহজ একটা ব্যাপার ছিল। কিন্তু আমি সেই পথে যাইনি, কারণ হলো যে আমাদের ইউনুসকে রেজিস্টার করার দরকার ছিল। পৃথিবীতে যে বেড়ে ওঠা একটা মনেস্টার, বাংলাদেশে বেড়ে ওঠা একটা মনেস্টার, একটা দৈত্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য, এই দেশটাকে শোষণ করার জন্য, এই দেশটাকে বিদেশিদের সাথে বসে ভক্ষণ করার জন্য, এই যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর স্বার্থপর মনেস্টার গড়ে উঠেছে, তাকে পৃথিবীতে চেনানো, পৃথিবীকে না চেনাতে পারি, আমরা বাংলাদেশের মানুষকে তো চেনাতে পারলাম। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইউনুসকে আমার চেয়ে কঠোর ভাষায় কেউ কথা বলে না ইউনুসের বিরুদ্ধে, এগুলো রেজিস্টার্ড আছে বিভিন্ন জায়গায়। যাই হোক, সেটার তাগিদ থেকে আমি এটা করেছি। আর এত সহজে কেন করতে পারলাম? কারণ হলো যে আমার তো দেশে বিদেশে স্বনামে বেনামে কোনো টাকা করি নাই। এই ধরনের যে কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটা আসে, যে টাকা, যদি অনেক টাকা থাকে বাংলাদেশে, ইউনুস সেটা নিয়ে আমাকে করতে পারতো। আবার যেহেতু খুব কোনো জায়গায় কোনো কানেকশন নাই বাংলাদেশের, আমি ফেনীর মানুষ, কিন্তু আমি 24-25 বছর ফেনী যাই না, ফেনীতে জন্মগ্রহণ। আমার আসলে কোথাও ইউনুসের আমাকে ধরার কিছু নাই, মানে কিছু করতে পারবে না, ইউনুসের সেই সক্ষমতা নাই। অর্থ বিত্ত এগুলা যদি আপনার অসৎ পথে কামাই হয়, সেটা করে ফেললে হয় কি, আর বড় কোনো কাজ করা যায় না। যাও, তো এই পুরো প্রক্রিয়াতে অনেকে আমাকে বলেন আমি কি হারিয়েছি টারিয়েছি, কিন্তু আমার মনে হয় মানুষ হিসাবে আমি অনেক বড় অর্জন করেছি। আমি বাংলাদেশের বঙ্গবন্ধুর পর, যিনি বাংলাদেশকে গড়েছেন, বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন, এবং কত জনকে যে উনি কত কি দিয়েছেন আমরা সেটা চিন্তা করি না। যেমন ধরুন, বাংলাদেশের সেনাবাহিনী, শুধু ওয়াকার যদি শক্ত হতো, অর্থাৎ ওয়াকার যদি সত্যিকারে শেখ হাসিনার প্রতি একজন ডেডিকেটেড কর্মচারী হতো, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ডেডিকেটেড কর্মচারী হতো, শেখ হাসিনা সরকার কিন্তু পড়ে না। অর্থাৎ ওয়াকারের পূর্ববর্তী যে সেনাবাহিনী প্রধানগুলো ছিলেন, জেনারেল আজিজ কিংবা তারপরে বিশেষ করে এই দুইজন জেনারেল আজিজ এবং তারপরের জন, নামটা এখন মনে আসছে না, এই দুইজন শক্ত জেনারেল যদি এই মানে তাদের যে দেশপ্রেম, তাদের যে মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে আনুগত্য, সেটা যদি এই ওয়াকারের থাকতো, তাহলে শেখ হাসিনা সরকার পড়ে না। ডিপ স্টেট এগুলো তারা কি নিজেরা এখানে গুলি করতে এসেছে? তারা টাকা দিয়েছে, তারা বাঁধনকে নামিয়েছে, নটি নামিয়েছে, অভিনয় করিয়েছে, জঙ্গিদের অর্থ দিয়েছে, জঙ্গিদের সাথে মিটিং করেছে, সবই সত্য, কিন্তু তারা তো নিজে বন্দুক নিয়ে এখানে আসেনি। সুতরাং ওয়াকার এবং সেনাবাহিনী বলতে সামরিক বাহিনীগুলো, তাদের দেশপ্রেমহীনতার কারণে কিন্তু শেখ হাসিনার সরকারকে সরে যেতে হয়। অথচ এই সেনাবাহিনীকে সবচেয়ে বেশি কিছু, শেখ হাসিনার এই যে দান, এটাকে আমি আজকে কোনোভাবে খাটো করে দেখছি না, উনি সবাইকে দিয়েছেন। এই সেনাবাহিনীকে কত আরামে থাকার সুযোগ দিয়েছেন, এবং ওনার সরকারের চেষ্টায় এই সেনাবাহিনীগুলো বা বিভিন্ন বাহিনীগুলো ইউএন পিস কিপিং এ কাজ করতে পারে।
এবং ইউএন এর পিস কিপিং এ কাজ করতে আর পারবে না, এইটা সেনাবাহিনীর প্রতি একটা চাপ। তারপরে ওয়াকারের ব্যক্তিগত আপনার তার ছোটবেলা থেকে জঙ্গি হিসাবে গড়ে ওঠা এই জায়গায়, এবং হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে সিদ্ধান্তগুলো যেটা হচ্ছে, উনি যেটা ভেবেছিলেন যে ওনার প্রতি, উনি যেহেতু এত এত আন্তরিকভাবে দেশটা সেবা করছেন, সেই ক্ষেত্রে ওয়াকার টোয়াকার এরা কেউ বিট্রে করবে না, সেই জায়গায় হয়তো রাজনৈতিক হিসাব, যেটা এই ধরনের নিয়োগ, মানে আওয়ামী লীগ কিন্তু কোনো ধরনের নিয়োগে কোনো রাজনৈতিকভাবে খুব একটা দেখে নাই, একেবারেই দেখে নাই, কিন্তু বদনামটা ছিল উল্টো, সেদিকে যাচ্ছি না, এইসব কথা অনেক জায়গায় বলা যাবে, কিন্তু যেটা হলো যে এই সেনাবাহিনী যেটাকে শেখ হাসিনা সবচেয়ে বেশি দিলেন, তারা কিন্তু এই এই শেখ হাসিনার সাথে বেইমানিটা করলো। কিন্তু এটার জন্য হয় কি, বাংলাদেশের সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদে প্রচন্ড ভুগতে হবে, অর্থাৎ সেনাবাহিনী তার গৌরব, তার বাংলাদেশের রাজনীতিতে যে শক্তি সে বহন করত, সেগুলা একদিন না একদিন হারাবে। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসাবেই থাকতে হবে, এবং তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং তাকে এই জাতিসংঘে চাকরিটা ছেড়ে দিতে হবে। এগুলো আসলে যত বিদেশিদের হয়ে কাজ করা, তত ব্যক্তি স্বার্থ বাড়ে, যত ব্যক্তি স্বার্থ বাড়ে তখন রাষ্ট্রের প্রয়োজনীয় কাজে কিন্তু কাউকে পাওয়া যায় না, সেটা হয়েছে। যাই হোক, এই শেখ হাসিনা কাকে না দিয়েছেন, আমি দেখলাম যে উনি সবাইকে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের সব মানুষকেও দিয়েছেন, কিন্তু এত দেওয়ার মাঝখানেও যেই মানুষগুলো সবচেয়ে বঞ্চিত, অর্থাৎ যে ভাগ্যক্রমে হোক, ফাঁক ফোকর হোক, কিছুই পায়নি, সে আওয়ামী লীগের নিরীহ কর্মী সমর্থকরা কিন্তু আজকে শেখ হাসিনার জন্য সবচেয়ে বেশি তার পেছনে আজকে ঐক্যবদ্ধ। এই নাপ্রাপ্তির মানুষগুলোর কাছে আজকে শেখ হাসিনার পেছনে যারা ঐক্যবদ্ধ, তাদের অন্তত রাজনৈতিক উদ্দেশ্য অত্যন্ত ভালো। এদের সাথে এক কাতার বন্দী হতে পারাটা কিন্তু একটা কঠিন কাজ। সেটা যেহেতু আমি হতে পেরেছি, এটাও আমি মনে করি যে আমার একটা বড় কাজ, মানে এটাকে আমি আমার এক ধরনের সাফল্য হিসাবে দেখছি। আর বিএনপিকে, আওয়ামী লীগকে এমন একটা সময় নিষিদ্ধ করার সময়টা নিল, এটা কাকতালীয় ভাবে হোক বা না হোক, সেই সময় আবার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, তারা ভারত সফর করছে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এদের সাথে খুব খোলামেলা হাসি খুশি ছবি তুলে সেগুলা তিনি তার সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন। এইটা কিন্তু দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্কে অন্তত নেতৃত্বের পর্যায়ে না হলেও বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের অত্যন্ত মনে কষ্ট দিয়েছে। কারণ হলো, শুধু ভারতের সাথে আওয়ামী লীগ একটা স্বাভাবিক সম্পর্ক মেনটেন করতে দেখে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি জামাত এবং বিএনপি, এরা সবাই বাংলাদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ক্যাপিটালাইজ করে আওয়ামী লীগ একমাত্র ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়, সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অপবাদ দিয়ে এরা কিন্তু রাজনীতি করত এবং রাজনৈতিক শক্তিটা অর্জন করত। সেই দিন যখন এই ভারতীয় সরকার যখন এই ধরনের একটা প্রতীকী ব্যঞ্জনা সৃষ্টি হলো, যেটা আওয়ামী লীগকে অপমান করা, যেই দিন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সেই দিন ভারতের সাথে বিএনপির বিশাল একটা সংহতি প্রকাশ হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। সেটা একটা কড়া সিগন্যাল, অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের মনে যথেষ্ট এটা মনোকষ্টের কারণ হয়েছে। ভারত এখানে রাজনৈতিকভাবে যথেষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক বা ভবিষ্যতে এগুলার কিছু না কিছু রেশ থাকবে, সেটা ভারত তো আসলে যেটাই হোক, ভারত তো কখনোই প্রজ্ঞার পরিচয় দিতে পারেনি আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ যেমন সেই দূরদৃষ্টি নিয়ে ভারতের সাথে বলিষ্ঠ সম্পর্ক গঠনের ক্ষেত্রে যে সম্পর্কটা যে সেই রকম ভিত্তির উপর দাঁড়ালো না, সেটার জন্য ভারত তো যথেষ্ট পরিমাণে দায়ী, অর্থাৎ ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দের কূপমণ্ডকতা তো সেখানে দায়ী। কিন্তু এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে সেটা হলো ভারতের বাংলাদেশে বসবাসরত হিন্দু জনসাধারণ। এই হিন্দু জনসাধারণকে কিন্তু এই বিএনপি জামাতেরাই, আওয়ামী লীগও হিন্দুদের ক্ষতি করেছে, কিন্তু মাত্রা তো অনেক কম ছিল। এক ধরনের
সেই মাত্রাটা তো সবচেয়ে বেশি অর্থাৎ হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যাক, এটা তো আওয়ামী লীগের সচেতন এজেন্ডা না, এটা সচেতন এজেন্ডা হলো বিএনপি এবং জামাতের। এবং যেই জায়গায় আপনি ভারতের এখানে ভারতের ভুলটা কি জানেন, ভারত হলো অর্থাৎ তার যে নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে মানে বাংলাদেশের সাথে সম্পর্কগুলা দেখার দরকার ছিল, সেটা ভারত সরকার করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের যে কোনো সংখ্যালঘু শ্রেণী, এরা যেহেতু বিএনপি জামাত এদের হাতে সবচেয়ে বেশি বেশি নিরাপত্তা বিঘ্নিত হয়, ভারতের যে কোনো পরিস্থিতিতে উচিত ছিল বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের দিকে তাদের মনোযোগ দেয়া। কিন্তু বিএনপিকে বাংলাদেশের জঙ্গি স্বাধীনতা বিরোধী এরা হিন্দু শক্তি, আধ্যাত্মবাদী শক্তি বললো, কিন্তু কার্যক্রমে কিন্তু সেটা নাই। অর্থাৎ ভারতের কার্যক্রম হলো অনেক বেশি ক্ষুদ্র দৃষ্টির উপর প্রতিষ্ঠিত। যা হোক, ভবিষ্যতে হয়তো আমরাই ভারতকে এগুলো শিখাতে পারবো যে কোথায় কোথায় তারা ভুল করেছে। কিন্তু বর্তমানে ভারতের আচরণটা হয়ে গেছে অত্যন্ত অত্যন্ত অদক্ষ। এবং ভারত তারেক রহমানের সাথে যেদিন জয়শঙ্কর সাহেব দেখা করলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেদিন ওনাকে দাফন করা হচ্ছে, সেদিন যেই চিঠি নরেন্দ্র মোদী লিখেছেন, ওই চিঠিটা ভারত একেবারে বলবো যে তারেক রহমানকে চাটুকারিতা করার জন্য লিখেছেন। ওই চিঠির মধ্যে না ছিল কূটনৈতিক ম্যাচুরিটি, অর্থাৎ ভাষার ম্যাচুরিটি ছিল না, সত্যের বরখেলাপ ছিল, ইত্যাদি ছিল। তো ভারত কোন পর্যায়ে নিজেদের নামিয়েছে বিএনপির সাথে সুসম্পর্ক গঠন করার জন্য, ওই চিঠিটা পড়লেই কিন্তু বোঝা যায়। তো ভারতের এসব চাণক্য নীতি হয়তো আমার মতো মানুষের বুদ্ধি কম আছে বোঝার, এগুলা জঙ্গিরা খুব ভালো বোঝে, পিনাকিরা খুব ভালো বোঝে। পিনাকিরা যদি এখন বিএনপি সরকারকে টান দিতে চায়, ভারত আরো কিছু উপাদান যোগ করছে। যেমন ভারতের আরিফ মোহাম্মদ খান নামে নাকি এক হাই প্রোফাইল রাজনীতিবিদ বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসছে, শোনা যাচ্ছে, আমি জানি না। তো এইটা মানুষ কখন করে? সাধারণত দেখবেন যে কোনো বৃহৎ শক্তি যদি ক্ষুদ্র শক্তিকে খুব বেশি গুরুত্ব দেয়, তাকে একটা আমি এটা বলতে চাই না, কিন্তু পিনাকিরা এটাই বলবে, তাকে যদি সে তার করদরাজ্য হিসাবে মনে করে, তখন খুব উচ্চ পর্যায়ের প্রতিনিধি সেখানে রাষ্ট্রদূত হিসাবে পাঠায়। আপনারা এটা দেখবেন, আফগানিস্তান, ইরাক, এই রাষ্ট্রগুলা যখন মার্কিন যুক্তরাষ্ট্র কবজা করেছিল, অর্থাৎ সাদ্দাম টাদ্দাম এদেরকে পরাজিত করেছিল, এই ধরনের অনেক হাই প্রোফাইল, এটাই ন্যাচারাল হয়, হাই প্রোফাইল মানুষকে রাষ্ট্রদূত করে পাঠায়। এখন এটা কি ভারত সজ্ঞানী অজ্ঞানী কিভাবে করছে? নিশ্চয়ই তারা তারেক রহমানের সাথে অনেক ভালো সম্পর্ক বা বাংলাদেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রক্ষা করার জন্য করতে পারে এটা করলে। ওই আরিফ মোহাম্মদ খান নাকি অনেক জ্ঞানী মানুষ, আমি দু একজনের ফেসবুক থেকে দেখলাম, তার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। তো একজন মানুষের মুসলমান হওয়া, একই সাথে জ্ঞানী হওয়া, এটা তো খুব কঠিন কাজ।